ভালো যে বিষয়গুলি দেখেছি মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় 6.5 লক্ষ বর্গ মাইলের একটি 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ, প্রায় 50 বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে। সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে। এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে। আমরা এই বিষয়টা তাদের কাছে জিজ্ঞাসা করেছি, দায়িত্বশীলদের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে, যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য, সেই অস্ত্রগুলো আপনারা কি করেছেন? তারা বললেন যে প্রথমবার তো আমরা সেই অস্ত্র 1996 সালে যখন প্রথম তাদের শাসন প্রতিষ্ঠিত হয় তখন তারা সাধারণ জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিল। এবার আর তারা জমা নেয়নি। 2021 সালের আগস্ট থেকে এখন 2025 সালের অক্টোবর সেপ্টেম্বর চলছে। মোল্লা ওমরের সময়টার কথা বলছেন। তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয় নাই। তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও 5 মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তানে। রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার যে কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো দ্বন্দ্ব ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, খুনাখুনি হওয়ার কথা, ডাকাতি হওয়ার কথা, লুটপাট হওয়ার কথা, মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেড হওয়ার কথা। কিন্তু তারা বললেন বিগত 4 বছরে এই ধরনের কোনো ঘটনা সেখানে দৃষ্টান্ত নেই। অর্থাৎ তারা এমন কোনো ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোনো প্রয়োগ নেই এবং সারা দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির কথা আমি অনুভব করব বিষয়, কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, যে ক্লিয়ার, যে নিরাপত্তা ব্যাপকভাবে। রাতের অন্ধকারে যেরকম আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে একটা প্রদেশ, খোস্ত প্রদেশ, পাকতিয়া প্রদেশ থেকে অতিক্রম করে খোস্ত প্রদেশে যেতে হয়। আমরা জুমার দিন সেখানে গেলাম, দিনের বেলায় গেলাম। আমাদের ফিরতে ফিরতে সেখান থেকে রওনা হতে হতেই বেশ সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হয়ে গেছে, রাত 7টা-8টা বাজে। সেখান থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা কাবুলের রাজধানীতে ফিরলাম এবং সম্পূর্ণ মানে 80 থেকে 90% পথই হলো পাহাড়ি পথ, দুর্গম পথ, পাহাড়ের ভিতর দিয়ে আঁকা বাঁকা, উঁচু নিচু। সেই পথ পাড়ি দিয়ে আমরা একেবারে সেই খোঁজ থেকে আমরা কাবুলে ফিরলাম। আরো গাড়ি ঘোড়া চলতেছে, এই দুর্গম পথে গাড়ি ঘোড়াগুলো চলতেছে। তেমন কোন রাষ্ট্রীয় নিরাপত্তা চৌকিরও খুব আহামরি আয়োজন আছে সেটা বলার উপায় নেই, কিন্তু মনে হচ্ছে যে মানুষজন বেশ নিরাপদে সেখানে যাত্রা করছে। এই পয়েন্ট আমাদের ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট যেটা আমি দেখেছি আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হলো যে তারা অর্থনৈতিকভাবে কিন্তু এখনো খুব সমৃদ্ধ না। দুটি আভ্যন্তরীণ সোর্স থেকে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একটা হলো তারা কিছু কাস্টমস পাচ্ছে, বিদেশি যে সকল যানবাহন বা মালামাল তাদের মাটি ব্যবহার করে, তাদের সড়ক ব্যবহার করে যাতায়াত করছে, সেখান থেকে তারা একটা কাস্টমস পাচ্ছে। আর হলো তাদের দ্বিতীয় ইনকাম সোর্সটা হলো এখন মাইন, বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করছে। বিপুল পরিমাণ খনিজ তাদের মধ্যে ওখানে মজুদ আছে, গ্যাস এবং কয়লার, সর্বশ্রেষ্ঠ কয়লার সর্ববৃহৎ মজুদ তাদের ওখানে। তারা যেটা বললো যে সেই কয়লা 300 বছর উত্তোলন করলেও শেষ হবে না এবং শুধু তাদের দেশের কয়লা দিয়ে সারা পৃথিবীর কয়লার চাহিদা পূরণ হওয়া সম্ভব। এবং সোনার মাইনও আছে তাদের ওখানে। এগুলো তারা উত্তোলন করছে বেসিক্যালি বেশিরভাগই চায়নার সহযোগিতায়। তো এই দুটো সোর্স থেকে তাদের মানে তাদের রাষ্ট্রের যাবতীয় ব্যয় নির্বাহ হচ্ছে। তো রেভিনিউ এই দুটো হ্যাঁ বলছি, দেখেন এত বিপুল পরিমাণ মানে এই দুটো সোর্স থেকে ইনকাম নিয়ে তারা যেটা করছে, সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো 8 লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দিচ্ছে। এই দীর্ঘ সময়ে যুদ্ধে যারা নিহত হয়েছে এবং এই সকল নিহতদের ইতিম সন্তান এবং বিধবাদেরকে
তারা প্রতি মাসে ভাতা দিচ্ছে। মিনিমাম আমরা যেটা হিসাব করলাম 5,000 আফগানি তারা বললো, তার মানে মিনিমাম $100 করে জি। তারা দিচ্ছে। ইন্টারেস্টিং তথ্যটা হলো যে তারা শুধুমাত্র নিজেদের পক্ষীয় নিহতদের পরিবারদেরকেই নয়, বরং বিপক্ষীয় যারা ছিল তাদের যারা নিহত হয়েছে তাদের এতিম এবং বিধবাদেরকেও মানে প্রায় নিয়ার 1 মিলিয়ন মানুষকে প্রতি মাসে যদি মিনিমাম $100 করে দেওয়া হয় তাহলে কি পরিমাণ ভাতা দিতে হয় এই বিশাল 100 মিলিয়ন, তাহলে 1 এই মিলিয়ন বিশাল 100 প্রতি মাসে তারা এটা দিচ্ছে। জি। এই জিনিসটা আর আরেকটা জিনিস দেখেছি যে বিচার ব্যবস্থারও দ্রুত বিচার সমাধান করার চমৎকার আয়োজন। বাকি যে জিনিসটা আমাদের চোখেও পড়েছে সেটা হলো নারী শিক্ষার ক্ষেত্রে এখনো পর্যন্ত সুন্দর এবং একেবারে প্রত্যাশিত উন্নতি তারা সাধন করতে পারেনি। এখন মাত্র ক্লাস 6 পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় স্কুলে মেয়েরা পড়াশোনা করছে, ক্লাস 6 পর্যন্ত। ক্লাস 6 থেকে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটির মেয়েদের জন্য ইসলামী শিক্ষার আয়োজন আছে, মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে, কিন্তু জেনারেল শিক্ষাটা এখনো তারা এটাকে চালু করতে পারেনি। যারা পড়তো তাদেরটাও তো বন্ধ। হ্যাঁ, তাদেরটাও বন্ধ আছে, স্থগিত আছে। বন্ধ বলতে তারা বন্ধ বলে না, তারা বলে এটা স্থগিত আছে। এবং তারা বলে যে মূল কারণ হলো যে বিগত সময়ে যেটা আধিপত্যবাদ তাদের ভাষায়, যে বহির্শক্তি এসে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক তারা বিকৃতি সাধন করেছিল, যার কারণে শিক্ষার কাঠামোকে আমূলভাবে ঢেলে সাজানো। এবং বিশেষ করে যেহেতু তারা শরিয়া পরিপালনের অঙ্গীকারাবদ্ধ, এই জন্য শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সহশিক্ষার কোনো সুযোগ নেই। সেই জন্য তারা নারী পুরুষের জন্য সেপারেট শিক্ষাঙ্গন তৈরি করার কাজে এটা নিয়োগ করেছে। এবং তারা কত বছর লাগতে পারে আপনাদের ধারণা বলছে কিছু? তারা আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, আমাদের কনসার্নের কথা বলেছি। তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করলো, তারা কিন্তু এক্সাক্ট কোনো মেয়াদ বলেনি, তবে তারা বললো খুব অল্প সময়ের ব্যবধানেই আপনারা সুসংবাদ পাবেন। তো তাতে মনে হলো আমার যে হয়তো সর্বোচ্চ বছর খানিকের মধ্যে তারা নারী শিক্ষার এই বদ্ধ দুয়ারটা তারা উন্মুক্ত করে দিবে মনে হয়।